শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার নাম দিয়েই আজ শুরু করতে হচ্ছে, তার কারণ আজ বিজয় দিবস। সব কথা হবে, কিন্তু তার আগে শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য আপনাদের সামনে রাখছি, তারপরে যাবতীয় বিষয় আপনাদের সামনে। দেখুন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। তা বলছেন শেখ মুজিবুর রহমান, সেই ব্যক্তি যিনি ভারতের এবং বাংলাদেশের দুইয়ের ক্ষেত্রেই অনেক বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। ইন্দিরা গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এই শেখ মুজিবুর রহমান নিয়ে যখন কথা হচ্ছে তখন নিশ্চয়ই আপনারা জানবেন বঙ্গবন্ধু তাকে বলা হয়। শুধু তাই নয়, তার যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে, এবং এই বাংলাদেশের স্বাধীনতাকেই বারবার করে ছোট করছেন কিছু সো কল্ড মৌলবাদী। আজ এ বিষয় নিয়ে আলোচনা হবে। গতদিনও বাংলাদেশ নিয়ে আলোচনা আমরা করেছিলাম, আজও বাংলাদেশ নিয়ে অনেক তিক্ত কথা উঠতে পারে। সাবধান, সতর্ক, মাথায় রাখবেন যা করছেন সেগুলো অনৈতিক। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটার সন্ধ্যে 7টা। আজ বাংলাদেশের ইস্যুকে নিয়েই কথা হবে না, আজ চেষ্টা করেছিলাম আমরা যে বিজয় দিবস নিয়ে কথা হবে, শুধুমাত্র বিজয় দিবসের ভালো দিকগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টাও করেছিলাম। সকাল থেকে ভারতে ঘটা প্রত্যেকটি বিজয় দিবসের যে কোনো ইভেন্ট ট্রাইব টিভি বাংলায় আমরা তুলে ধরবার চেষ্টা করেছিলাম। সেখানে স্পষ্টত যেটা তুলে ধরবার আমরা চেষ্টা করেছি তা ভারত এবং বাংলাদেশের মিত্রতার সম্পর্ক। কিন্তু না, বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সেটা চাইছেন না। কেন বলছি জানেন? তার কারণ তাদের এই ইভেন্ট নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। আমি ঠিক এই মোমেন্টে একটি কবিতা আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। হয়তো ভাবতে পারেন হঠাৎ করে আবৃত্তি শুরু করলাম কেন? না, আবৃত্তি শুরু করছি না, একটু গুরুত্বপূর্ণ বিষয়। কবিতাটি নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। স্পষ্টত সেখানে একেবারে শেষের দুটো লাইন অত্যন্ত প্রাসঙ্গিক, তাই জন্যই এই দুটো লাইন আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা বলুন তো, মুক্তি এবং স্বাধীনতা দুটোই কি তারা পেলেন? কেন বলছি বলুন তো? 5ই আগস্ট যে ঘটনাটা ঘটল বাংলাদেশের বুকে, সেই ঘটনার জন্য কি আদতেও শেখ হাসিনা কিংবা বাংলাদেশের সরকার এটার উপযুক্ত ছিল? আচ্ছা, যদি সত্যি উপযুক্ত থেকে থাকেন, তারপরে যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো ঘটলো সেটার জন্য কি বাংলাদেশ আগে থেকে প্রিপেয়ার ছিল? কেন বলছি বলুন তো? তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যা ব্যবহার, একের পর এক যে ভুল সিদ্ধান্ত, তার রিপারকেশন পড়ছে সমগ্র বাংলাদেশ শুধু নয়, ভারতেও। ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, একটি মিত্রতার সম্পর্ক, সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েনের জের এতটাই উচ্চ পর্যায়ে রয়েছে যে বাংলাদেশের যে কোনো মানুষ, বিশেষ করে সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার করা হচ্ছে তার এগেনস্টে 1% যদি কথা বলা যাচ্ছে, তারা নানান রকম মন্তব্য করছে। আজ আপনাদের সামনে আরও কিছু মন্তব্য সামনে রাখবার চেষ্টা করব, কিন্তু একটি মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবস নিয়ে আজ একটি টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে। তার এগেনস্টে বাংলাদেশের সেই সব মৌলবাদীরা সরাসরি যা বলছেন তা চক্ষু চড়ক গাছ করবার মতো। আচ্ছা, যারা দর্শকরা এই মোমেন্টে দেখছেন আমাদের, ভারত শুধু ছেড়ে দেন, বাংলাদেশের দর্শক যারা আমাদের ট্রাইব টিভি বাংলা দেখেন, সন্ধ্যে 7টার শোটা দেখেন, তাদের উদ্দেশ্যও বলছি, মেসেজ দিচ্ছি। আচ্ছা বলুন তো, ভারত এবং বাংলাদেশের লায়াজও ছাড়া বাংলাদেশের স্বাধীনতা লাভ সম্ভব ছিল? শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী সাহায্য না করলে সত্যিই স্বাধীনতা পাওয়া সম্ভব ছিল? না, আমি কোনো উত্তর দিচ্ছি না, আমি শুধু ছোট মনে ছোট প্রশ্ন করছি। উত্তরটা আপনাদের কাছেই রাখবেন, উত্তরটা নিজেদের মধ্যেই আলোচনা করবেন, তারপরে ভাববেন যেভাবে ইউনূস সরকারের পক্ষ থেকে বারংবার ভারতকে আক্রমণ করা হচ্ছে, তা আদৌ সত্যিই ভারত ডিজার্ভ করে কিনা। রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন,
বাংলাদেশে আজ মহান বিজয় দিবস, বাঙালির গৌরবের দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান ছিল ভারতেরও। মাত্র ১৩ দিনের যুদ্ধে ভারতের কাছে হার স্বীকার করেছিল পাকিস্তান। সেই যুদ্ধে ভারত শুধু অস্ত্র দিয়ে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানকে সাহায্য করেছিল তাই নয়, বহু শরণার্থীকে সেই সময় আশ্রয়ও দিয়েছিল ভারত। বাংলাদেশ বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অতি গৌরবময় দিন। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশের বিজয়ের পটভূমি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু করে, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। পাকিস্তানি বাহিনী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতন চালায়। এই সময়ই লাখ লাখ বাঙালি শহীদ হন এবং বহু মানুষ ভারতে অভিবাসন করতে বাধ্য হয়। বাংলাদেশের জনগণের প্রতিরোধ ও পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পাকিস্তানের সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ চালিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালান। ভারতের সহায়তা। মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত বাংলাদেশের পক্ষে সমর্থন দেয় এবং ৩রা ডিসেম্বর পাকিস্তান যুদ্ধে প্রবেশ করলে ভারত বাংলাদেশে সেনাবাহিনী পাঠায়। ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যৌথ আক্রমণ শুরু করে। ১৬ই ডিসেম্বর ১৯৭১। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সম্পূর্ণভাবে বাঙালি মুক্তিযোদ্ধাদের এবং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে পরাজিত হয়। ১৬ই ডিসেম্বর ঢাকা শহরের মিরপুরে পাকিস্তানি সেনাপ্রধান লে জেনারেল এ.কে নিয়াজি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ও ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে পাকিস্তান ৯ মাস ধরে চলা মুক্তিযুদ্ধে পরাজিত হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন। বাংলাদেশে ১৬ই ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিজয় এবং দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয়। সারা দেশে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেমন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বলছি, এরপরও বলবেন বাংলাদেশের এই স্বাধীনতার মধ্যে ভারতের কোনো হাত নেই? আচ্ছা, কি করছেন বলুন তো আপনারা? একের পর এক শো তো আমরা করেই যাচ্ছি, শো করছি ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে। সন্ধ্যে ৭টায় প্যানেল ডিসকাশনও চলছে, বাংলাদেশ নিয়ে চলছে। বাংলাদেশের শুধু যুদ্ধ নয়, শান্তিরও বার্তা দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। শান্তির বার্তা আপনারা নিতে চাইছেন না? আচ্ছা, যদি সত্যিই নিতে চাইতেন তাহলে বিজয় দিবসও এই ধরনের দেশ প্রকাশ করেন আপনারা, এই ধরনের হিংসা প্রকাশ করেন আপনারা। গতকাল প্যানেল ডিসকাশনে আপনাদের বলেছিলাম, হিংসা নয়, চেষ্টা করুন, আপনাদেরও হবে। করতে পারছেন নাকি? ভারতের মতো বাংলাদেশ কি হয়ে উঠতে পারছে না? হতেই বা কে বলেছে আপনাদের? বাংলাদেশ বাংলাদেশের মতো রয়েছে, ভারত ভারতের মতো। দুটো দেশের সমান তাৎপর্যতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের এইভাবে একের পর এক ভারতকে আক্রমণ করা, শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে থেকে সংখ্যালঘুদের ওপর এইভাবে নির্যাতন কবে শেষ করবেন আপনারা? আর কতদিন? আবার তো আপনারা নানান রকম লোকেদের আজকাল বাসস্থানও দিচ্ছেন। আমার না লোক বলতেও একটু দ্বিধাবোধ হচ্ছে। কমপ্লিট কোট আনকোট বলবো, মৌলবাদী। মৌলবাদীদের আপনারা আশ্রয় দিচ্ছেন, বুঝতে পারছেন না এই মৌলবাদীরাই একসময় আপনাদের কতটা ক্ষতি করেছিল। দিনের পর দিন সবথেকে অবাক করা বিষয় হলো, যে বিজয় দিবস নিয়ে আজ কথা বলছি আমরা এই মোমেন্টে, ১৬ই ডিসেম্বর, সেই ১৬ই ডিসেম্বরেও এই মৌলবাদীদের থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু, তিনি নাড়া দিয়েছিলেন, তিনি বার্তা দিয়েছিলেন, একজনও যদি সত্যিভাবে কারো রক্ত ঝরে থাকে মৌলবাদীদের হাতে, তাহলে তারা রুখে দাঁড়াবেন। তাদের কথা আপনাদের ভালো লাগছে না, তাদের মন্তব্য আপনাদের ভালো লাগছে না। ছবিটা সবার মনে রয়েছে, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, তার মাথার উপর চড়ে হাতুড়ি দিয়ে তার মূর্তির ওপর আঘাত করা। এ ছবি দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে। বাংলাদেশের এই নিক্কারজনক ঘটনার ছবি সকলে দেখেছে, তারপরেও আপনাদের কোট আনকোট লজ্জা হচ্ছে না। আচ্ছা বলছি, এরপরেও কি আপনারা শোধরাবেন না? মৌলবাদীদের আপনারা বাসস্থান দিচ্ছেন, যে মৌলবাদীদের থেকে বেঁচে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, সেই মৌলবাদীদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন, গাদা বন্দুক হাতে দিয়ে দিচ্ছেন, মিটিং মিছিলে তারা যাচ্ছেন, এরপরেও আপনারা শান্তির কথা বলছেন। বাংলাদেশে ভারতের বিদেশ সচিব যখন যাচ্ছেন, শান্তির বার্তা দিচ্ছেন, তখন আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন বাংলাদেশের ভেতরকার কোনো বিষয়ে ভারত যেন নাক না গলায়। নাক গলাতেও যাবে না, কিন্তু মাথায় রাখবেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে ভারত আওয়াজ তুলবে। আগামী 1 ঘন্টাতেও আওয়াজ তুলব, তিক্ত লাগতে পারে, কিন্তু সাবধান, সতর্ক থাকবেন। তার কারণ ভারতের দিকে আঙুল নয়। আমি সরাসরি ইন্ট্রোডাকশনে আসবো। এই মুহূর্তে যাদের আমাদের সঙ্গে জুড়ে রয়েছে তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর সৌমেন চক্রবর্তী, পলিটিক্যাল অ্যানালিস্ট। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সোমজিৎ ঘোষ, বিজেপি সমর্থক। জুড়ে রয়েছেন মাননীয় দীপজ্যোতি ঘোষ, তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। চারজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি সৌমেনবাবুর কাছে। সৌমেনবাবু, আমি একটি বিষয়ে অত্যন্ত কনফিউজড। যে মুক্তিযুদ্ধ, বা আমি যদি আরও সহজ করে বলি, বিজয় দিবস 16ই ডিসেম্বর, সেই দিনটির ক্ষেত্রেও যখন মৌলবাদীদের থেকে বেঁচে স্বাধীনতার কথা বলছেন বাংলাদেশ, সেই মৌলবাদীদেরকেই আশ্রয় দিচ্ছেন ইউনূস সরকার। শুধু তাই নয়, ইউনূস সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে উল্টে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদী কথা বলেছেন, তার মানে সেটা বাংলাদেশের জন্য থ্রেট। আসলে যে কথা দিয়ে শুরু হচ্ছিল যে মুক্তিযুদ্ধ, প্রথমেই বলি যে কোনো আলোচনা, যে কোনো কিছুই যুক্তিসঙ্গত হয় 3টি প্রশ্নের দ্বারা। এক, কিসের মুক্তি, কেন মুক্তি এবং কিসের জন্য মুক্তি, কি, কেন, কে। এই 3টের মধ্য দিয়ে আমরা যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করি, সেটাকে আমরা যুক্তিসঙ্গত বা বিজ্ঞানসম্মত বলি। এখানে মনে রাখতে হবে যে আজকের দিনে যে মুক্তিযুদ্ধ, সেই সময় 71-এ দাঁড়িয়ে ভারত রাষ্ট্র মনে করেছিল যে আন্দোলনটা এতদিন ধরে চলছে, সেখানে তাদের একটি ভাষাকে কেন্দ্র করে, জাতিসত্তাকে কেন্দ্র করে যে একটা জনজাতির জাগরণ, সেখানে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সহায়তা না পেলে আজকে যে স্বাধীন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেটা আদতে জন্মাতো কিনা যথেষ্ট সন্দেহ। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারা জানি যে কোনো দেশ স্বাধীন রাষ্ট্রে, সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে হলে বা স্বীকৃতি পেতে হলে তাকে অন্তত বেশ কিছু বৃহৎ জাতিরাষ্ট্র, জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত রাষ্ট্রের অন্তর্ভুক্ত তাদের স্বীকৃতি আদায় করতে হয়। সেই সময় দাঁড়িয়ে ভারত রাষ্ট্রের স্বীকৃতি এই বাংলাদেশকে জন্ম দিয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে ভৌগোলিক পরিসর মানচিত্রটা যদি দেখেন, সেখানে দাঁড়িয়ে একটা যদি আমরা কাল্পনিকভাবে একটা রেখা টানি, দেখা যায় যে ভারতবর্ষের বাহুতলে ঠিক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তার জন্ম থেকেই কৃষি প্রধান অঞ্চল। কিন্তু আজকে যে কথাটা ওনারা বারবার বলছেন যে আমরা সার্বভৌম রাষ্ট্র, ভারতের অনুপ্রবেশ চাই না, ভারতের সিদ্ধা আমাদের নাক গলাক আমরা চাই না। কিন্তু মনে রাখতে হবে যে আজকের পৃথিবীতে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ যারা লাভ করেছে, সেই সব রাষ্ট্রের ক্ষেত্রে
এই ধরনের যুক্তি অবান্তর। এবং একই সঙ্গে যে 95% সীমারেখা দ্বারা একটি বৃহৎ রাষ্ট্রের যে আন্তর্জাতিক সীমা অধ্যুষিত এলাকা, সেখানে দাঁড়িয়ে তাদের পক্ষে স্বাধীন অর্থনীতি গড়ে তোলা এবং আজকের পৃথিবীতে সম্ভব তো নয়। কারণ ভৌগোলিক দিক থেকে তাদের জ্বালানির সমস্যা, খনিজ সম্পদের অভাব এবং খাদ্যদ্রব্যেরও ধান ছাড়া অন্যান্য ক্ষেত্রে তাদের স্বয়ং সম্পূর্ণতা নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের সাহায্য ছাড়া তাদের এই যে সেই অর্থে বলা যে স্বাধীন রাষ্ট্র হিসাবে, সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ, সেটা একটা অলীক কল্পনা। অর্থাৎ বৃহৎ এশিয়া মহাদেশের মধ্যে ভারত রাষ্ট্রের মতো বৃহৎ রাষ্ট্রের কাছে স্যাটেলাইট স্টেট হিসাবেই কিন্তু বাংলাদেশকে থাকতে হবে। সেটা তার অপছন্দ হলেও এটাই কঠোর কঠিন বাস্তব। না সৌমেনবাবু, আমার মনে হয় বাংলাদেশ সেটা ভাবছে না। বাংলাদেশ একটু অন্যরকম ভাবে ভাবছে। বাংলাদেশ এসব কিছু ভাবছে না। তারা ভাবছেন শুধুমাত্র তারা নতুন করে আবারও স্বাধীন হবেন। তার কারণ না হলে এইভাবে মৌলবাদীদের অবান্তর সেখানে প্রবেশ করা এবং সেখানে বিভিন্ন মিটিং মিছিল, আপনাদের সামনে আমি ছবিও রেখে দিতে পারি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন গাদা বন্দুক নিয়ে রয়েছেন। আমি বলছি এটা তো বাংলাদেশের ছবি হতে পারে না। বাংলাদেশের মৌলবাদীদের এত আঁতাত কোথা থেকে আসতে পারে? মদত টাকা একটা আমি জাস্ট 1 মিনিট সময় নেব। সেটা আমিও নিজেও গেছি বাংলাদেশে, কিন্তু যেটা বাংলাদেশে জন্মলগ্ন থেকে হয়েছে, পরবর্তী সময়ে যে প্রগতিশীল আন্দোলন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যেটা হয়েছে, সেটা কিন্তু দেখেছি বিভিন্ন খোঁজ খবর নিয়ে যে তাদের ওই মুভমেন্টটা একই সঙ্গে সমাজ পরিবর্তন, অর্থাৎ ওই যে বললাম কি কেন কে, অর্থাৎ মুক্তি কিসের থেকে, মুক্তি মৌলবাদ থেকে। মুক্তি কিসের থেকে? মুক্তি তাদের সনাতনী যে পরিকাঠামো তার থেকে আধুনিকীকরণে উত্তরণের জন্য মুক্তি। এই যে আহ্বান বঙ্গবন্ধু দিয়েছিল, সেখান থেকে তারা যে উত্তরণ ঘটাতে পারছে না, তার অন্যতম কারণ ছিল খুবই ঢাকা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক একটা এলিটিজম সেখানে প্রগতিশীলতার মধ্যে চক্কর কাটছিল। কিন্তু রেস্ট অফ দ্য বাংলাদেশ, সেখানে গ্রামীণ বাংলাদেশ, সেখানে কিন্তু সেই প্রগতিবাদী আন্দোলনের ছায়া প্রসারিত হয়নি বলেই তসলিমা নার্সিংকে বেরিয়ে যেতে হয়। এখানে প্রসারিত হয়নি দেখেই তাদের যে স্কুল সিলেবাস, শেখ হাসিনার সময় থেকেই দেখা যায় শরৎচন্দ্র, সুনীল গাঙ্গুলি, রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই ব্রাত্য এবং হিন্দু মৌলবাদী হিসাবে ট্রিট করা হয় বা মৌলবাদীদের সঙ্গে আপোষ করা হয় শেখ হাসিনার সময় থেকেই। সুতরাং পঠন পাঠন শিক্ষা, যেটা তার মানসিক গঠন তৈরি করে, সেখানেই যদি একটা মৌলবাদীকে প্রশ্রয় দেওয়ার ইঙ্গিত বা বীজ এখানে বপন করা হয়, আগামী দিনে এই পরিস্থিতি বৃহত্তর আকার নিয়েছে, এটাই আমার বিশ্বাস। বেশ